এর আমার তো মনে হচ্ছে তারা ওই সাধারণ ক্ষমা ক্ষতিপূরণ এই দর্শনে যাচ্ছে। এটা কোনো দর্শন হতে পারে না। অপরাধী করে তার বিচার হতে হবে। উনি ডিফেন্স মিনিস্টার, সাগর ভাই। আমি চাকরিরত অবস্থায়, আমি গুম কর্নেল জাহিদ গুম, চাকরিরত অবস্থায় পৃথিবীর ইতিহাসে বিরল। আমাকে হ্যান্ডকাম বেঁধে 43 দিন আপনি মাটির ফ্লোরে রেখেছিলেন, চোখ বেঁধে হ্যান্ডকাম নেন। বিচারক নিয়ে কোথায় এত কষ্ট কোথায়? চুক্তিভিত্তিক নিয়ে একটু বিচারক দেওয়া যায়, অনেক অবসরপ্রাপ্ত বিচারক আছে। মানে সবকিছুর মধ্যে এত ঢিলে তালে চললে বা সব দায়িত্ব একসাথে নিলে তো হবে না। আমি তো চাই শেখ হাসিনা ফিরে আসুক, এবং এই যে অন্যায় আচরণ উনি করেছেন, এত হত্যা, গণহত্যা, গুম, তার বিচারের মুখোমুখি হোক। তার হওয়া উচিত, তার যে সৎ সাহস থাকে ফিরে আসুক। তার দলের ওবায়দুল কাদের সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, ওনার সবাই আসুক। আমার বিশ্বাস এই 2 মাস যেভাবে গেছে, এটা এটা ছিল ধীরে চলনীতি। হুম। এবং এনার, আমার মনে হয় প্রতি মাসে একবার যদি উনি রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেন, ডক্টর ইউনূস, অনেক ফিডব্যাক পাবেন, উনি অনেক শক্তি পাবেন। হয়তো এই দলের মধ্যে রাজনীতি আনা সম্ভব না, এই এই আপনার তত্ত্বাবধায়কের মধ্যে, তবে ওনাদের প্রতি মাসে যদি ওনাদের সাথে কথা বলেন, ফিডব্যাক পাবেন। এবং যে কথা উনি বাবুল ভাই বলেন, আসলে সত্যি, যাচাই বাছাই করে একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। দুঃখজনক, আপনাকে বুঝতে হবে 16 বছরে এই যারা ছিল সবাই ঘুরে ফিরে একই জায়গায়। এই সরকারটা, হাসিনা সরকারটা কিভাবে স্বৈরাচারী হলো, বা এত কি বলবো, দাপট বা হিটলারের যে খারাপ অবস্থান কেন গেল? সে দীর্ঘমেয়াদে ক্ষমতায় অবৈধভাবে থাকার জন্য কয়েকটা ইনস্ট্রুমেন্টকে সে অবৈধভাবে শক্তিশালী করে। এক হলো ডিজিএফআই, 2 হলো এনএসআই, 3 হলো পুলিশ। এবং এই তিনটা যদি চমৎকার ভাবে বা মানে কঠোর ভাবে যদি সংস্কার করা না হয়, সাগর ভাই, আমরা এই স্বাধীনতা আমাদের কোনো কাজে লাগবে না। আবু হুম। সাইদের জন্য আজকে আমরা স্বাধীন, হাসতে পারতেছি, কথা বলতে পারতেছি, বুক খুলে চলতে পারতেছি। এটা হবে আমাদের জন্য লজ্জা, ডক্টর ইউনূসের জন্য লজ্জা, ডক্টর ইউনূসের টিমের সাথে লজ্জা। আজকে আমাদের একটা মিটিং ছিল রাও ক্লাবে, প্রায় 350 থেকে 400 অফিসার, যে নির্মম ভাবে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, সেনাবাহিনী থেকে সরাই দেওয়া হয়েছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মনে করি যদি 71 সালে মেজর জিয়া, মেজর শফিউল্লাহ, ওনারা 1 বছরের মধ্যে সেনাবাহিনীটাকে গড়ে তুলছে, প্রচন্ড বৈরী চাপের মুখে, 25 বছর গোলামী চুক্তির মধ্যেও, এবং রক্ষী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কিন্তু গড়ে উঠেছে। সেই সেনাবাহিনী আজকে খুবই দুর্বল অবস্থানে, নৈতিক দিক থেকে আমি সত্যিকার যেটা বলবো, সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী, অর্থাৎ সকল বাহিনী, সকল প্রতিষ্ঠান, কোথাও মূল্যবোধ নাই। উনি যে শেখ হাসিনা, এই সরকার, উনি তো ওনার নিজেদেরকে শেষ করছেন, ওনার দলকে শেষ করছেন, পুরো জাতিটাকে ধ্বংস করে ফেলছেন। আমাদের চরম কঠিন কঠোর ভাবে সংস্কার করতে হবে। এর রাগ ডাক নেওয়ার কিছু নাই। হয়তো 2 একটা ভুল হতেই পারে, কিন্তু আপনাদেরকে একদম এই আমাদের মনে করেন প্রথম শ্রেণী প্রতিটা অধিদপ্তর 10 জনকে যদি বের করে দেওয়া হয়, আমার আমার দেশ কি চলবে না? আজকে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রায় 1000-এর উপরে লোক মারা গেছে। এক ব্যক্তি মানে মারা হয়েছে, সরি, শহীদ 1000-এর হুম। উপরে, আহত আছে বেশ কয়েক হাজার। ব্যক্তি হিসেবে গণ্য করলে হবে না, তার পরিবার জড়িত তার সাথে। একটা রিক্সাওয়ালা, এত লজ্জা লাগছে আমার, যে মানে দেখে, যে বউ পাশে বসে আছে, তার দৈনিক ইনকামটা তো নাই আজকে 2 মাস। তার হাসপাতালে বেডের মধ্যে ছেলে নিচে শুয়ে আছে, মা মা উপরে বসে আছে, তার খাওয়ার জিনিস নাই। এই স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি জানি না, 15 দিন কাজ না করলে কি দেশ চলবে না? বা তার একটা অঙ্গ সংগঠন এই আহতদের পাশে থাকতে পারে না? এরা আমাদের জন্য এই স্বাধীনতা দিল। এটা তো আর 71 সাল না, বলে দিলাম 30 লাখ। এটা তো ডিজিটাল 24 সাল। হুম। এদের পাশে আমরা দাঁড়াতে পারতেছি না, তাদের ভালো খাবার দিতে পারতেছি না, তার পরিবার চলার জন্য টাকা দিতে পারতেছি না। এত জটিলতা কেন? আমার মনে হয় আমরা খুব কঠোর ভাবে আমাদের বলতে হবে। আমি সেই শুরু থেকে দেখেছি যে এই সরকার কে সময় দেওয়া উচিত, এই সরকার ভালো করবে, এই সরকার আরো অনেক বেশি সময় ধরে থাকুক, এমন একটা পরিস্থিতি আপনার অবস্থা ছিল। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে কিন্তু তাদের নেতৃত্ব নিয়ে, তাদের দুর্বলতার ধীরগতি নিয়ে কিন্তু পুরো দেশটাকে হয়তো বিপদে ফেলে দিতে পারে তাদের এই
এমন ভাবে এখন তাদের প্রতি অনেকের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আপনি কি তা মনে করেন কিনা যে তাদের ধীরগতি আসলে একটা বড় অ- না না, এর আমার তো মনে হচ্ছে তারা ওই সাধারণ ক্ষমা ক্ষতিপূরণ এই দর্শনে যাচ্ছে। এটা কোনো দর্শন হতে পারে না। অপরাধী করে তার বিচার হতে হবে। উনি ডিফেন্স মিনিস্টার, সাগর ভাই। আমি চাকরিরত অবস্থায়, আমি গুম করেন জাহিদ গুম, চাকরিরত অবস্থায় পৃথিবীর ইতিহাসে বিরল। আমাকে হ্যান্ডকাম বেঁধে 43 দিন আপনি মাটি ফ্লোরে ফ্লোরে রেখেছিলেন, চোখ বেঁধে হ্যান্ডকাম নেন। উনি ডিফেন্স মিনিস্টার, উনি জানেন না? ওনাকে জবাবদিহি করতে হবে না? ব্রিগেডিয়ার আজমি গুম, আমি দ্বিতীয়বার গুম আয়না ঘরে। মীর কাসেম আলী ছেলে গুম, মাইকেল চাকমা গুম। ওনাকে ওনার নির্দেশ ছাড়া হয়েছে? ওনাকে তো জবাবদিহি করতে হবে। আমি তো চাই উনি আসুক, ওনারা আমরা জুতার মালা দিয়ে সম্বর্ধনা দিব, তারপর কাঠ গড়ে দাঁড় করাবো। আমার জীবন কিন্তু ধ্বংস করে ফেলছে। উনি তো বলেছেন, আপনি সাফারার, কিন্তু আপনি কি মনে করেন কিনা যারা দেশ নেতৃত্ব বর্তমান দিচ্ছে তারা কেউ আপনার মতো সাফারার ওইভাবে দেখে কিনা বিষয়গুলোকে? আর তিনি তো আসবেন বলেছেন, তার অডিও রেকর্ডটা যদি বলেন, শুনে থাকেন আপনি, যে তিনি তো বলেছেন খুব কনফিডেন্টলি, আমি আবার আসবো এবং যারা যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই ধরনের কথা বলেছেন। আশা সম্ভব সাগর হবে? সাগর ভাই, হুম। সাগর ভাই উনি আসুক, আমি এটা কামনা করি। উনি তো আমাকে ক্ষতিগ্রস্ত করেন, পুরো 18 কোটি লোককে জিম্মি করেছে। এই আয়নাঘরে আতঙ্কে পুরো 18 কোটি লোক ছিল, সকল জনমত, সকল দর্শনের লোক। আজকে জেলখানায় খোঁজ করেন জঙ্গি নাটকে, এর দেখবেন 90% লোক নিরীহ, এদেরকে জেলে আটকানো আছে। আমি তো মনে করি আরেকটা কমিশন করে জেলে যে বন্দী আছে তাদেরকে মূল্যায়ন করা উচিত, আসলে তারা সত্যিকারী জঙ্গি ছিল কি না। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে অবৈধভাবে, নিজের হুম। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে উনি নানা রকম কৌশল নিয়েছেন। প্রথম কৌশল ছিল জঙ্গি, ক্রস ফায়ার, তারপর হলো গুম খুন। গুম করে রেখে দাও, এবং এটা কিরকম একটা দর্শন হতে পারে জানি না সাগর ভাই। আমি ব্যক্তি গুম, নির্যাতিত, অসুবিধা নাই। আমার পরিবারের কথা ভাবুন, আমার বাচ্চার কথা ভাবুন। বাপ কখন আসবে, আদৌ আসবে কিনা, মারা গেল কিনা, জানাজা পড়বো কিনা, না দাফন। মানে আমাদের কথা পরিষ্কার বলা হয়েছে, বাঁচবেন নিজের চেষ্টায়। আপনি মারা গেলে দাফনও হবে না, লাশ দেওয়া হবে না, জানাজা হবে না, গায়েব করে দেওয়া হবে। এটা হলো ওদের ভীষণ। এই চ্যানেলে যত লোক থাকুক, এতে যদি ওই ডিজিএফআই এর 100 অফিসার থাকে, সবাইকে কঠোর আয়ত্তে আনতে হবে। এখন দুঃখজনক হলো সাগর ভাই, ট্রাইব্যুনাল আছে, চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে, বিচারক নাই। তো বিচারক না থাকলে বিচার করবে কে? আমি মামলা করলেই দেখা যাবে যে সেই মামলাটা আসামি জেনে যাবে, এরা মানে জেনে যাবে এই লোকগুলির নাম আছে, তারা সব পলাই যাবে। তো মামলা কিভাবে চলবে? বিচারক নিয়োগ করতে এত কষ্ট কোথায়? চুক্তিভিত্তিক নিয়োগ তো বিচারক দেওয়া যায়, অনেক অবসরপ্রাপ্ত বিচারক আছে। মানে সবকিছুর মধ্যে এত ঢিলে তালে চললে বা সব দায়িত্ব একসাথে নিলে তো হবে না। আজকে আপনি দল ভাই, আহ, আমি একটু বলি, 50টা উপদেষ্টা নিয়োগ করলে অসুবিধা কোথায়? তো পুলিশ হুম। দিতে হবে না, গাড়ি দিবেন না, মেট্রোতে যাবে, আসা যাওয়া করবে, সাইকেল চালিয়ে যাবে, কাজ করে চলে আসবে। 7 দিনে সপ্তাহ চলবে, ছুটি হবে না। ইচ্ছা থাকলে সম্ভব।